চতুর্থ অধ্যায় অনুশীলনী হচ্ছে চতুর্থ। এখানে আছে কি, দেশে দেশে সাম্রাজ্য বিস্তার। বলছি দেশে দেশে সাম্রাজ্য বিস্তার, লোহার ব্যবহার তার ফলাফল, উপনিবেশবাদ, রাজ্য সাম্রাজ্যের মধ্যে তফাৎ, গ্রিক, রোমান, পারস্য সাম্রাজ্য, ভারতবর্ষের বিভিন্ন সাম্রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলেছে যে লোহা ব্যবহারের ফলে একদিকে যেমন সভ্যতার বিকাশ ঘটেছিল, তেমনি লোহার তৈরি অস্ত্র শস্ত্রের ঝঞ্ঝানিতে এক দেশ থেকে আরেক দেশে পদায়িত করে রাখতে সাহায্য করেছিল। বিভিন্ন দেশের সভ্যতা বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে গোষ্ঠী নেতাদের ক্রমশ শক্তিশালী হয়ে নিজেদেরকে রাজা বলে ঘোষণা করলো। পাশাপাশি দুর্বল ছোট ছোট রাজ্যগুলো জয় করে তাদের ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য সমস্ত কি করলো, নিজেদের দখলে করে দিল। আবার পাশাপাশি দুটো বড় রাজ্য হয়ে উঠলে তাদের মধ্যেও আবার সাম্রাজ্য দখলে লড়াই শুরু হয়ে গেল। এইভাবেই গড়ে উঠতে লাগলো রাজ্য থেকে সাম্রাজ্য, গড়ে উঠলো বিশাল সৈন্যবাহিনী। সাম্রাজ্যের সব কাজকর্ম দেখাশোনা রাজার পক্ষে সম্ভব নয়, তাই জন্য তারা কর্মচারী নিয়োগ করতে শুরু করলো। সৈন্যদের ঠিক মতো দেখাশোনা করার জন্য সেনাপতি বা ফৌজদার নিযুক্ত হলো, দলিল ও হিসাবপত্র দেখার জন্য লেখক নিযুক্ত হলো, নানা ধরনের আইন কানুন তৈরি হলো, বিচার করার জন্য বিচারালয় তৈরি হলো, বিচারপতি নিযুক্ত করা হলো। রাজ্যের প্রধানকে বলা হতো সম্রাট। রাজ্যের চাষযোগ্য জমি খাজনার বিনিময়ে কিছু শর্তে লোকদেরকে জমি চাষ করতে দেওয়া হতো। এরা হলো ভূমিদাস, ভূস্বামী বা সামন্ত। এরা দাস বা ভূমিদাসদের দিয়ে কি করত, চাষাবাদ করিয়ে নিত, কিন্তু সৈন্য সামন্ত রাখার অনুমতি পেত সম্রাটের কাছ থেকে। কিন্তু যুদ্ধ বাঁধলে রাজা ও সম্রাটকে ফৌজ দিয়ে তাদেরকে কিন্তু সবসময় সাহায্য করতে হতো। অনেক সময় জয়ী রাজা যুদ্ধে পরাজিত রাজাকে রাজ্য শাসন করতে দিত বিভিন্ন চুক্তির মাধ্যমে। তাকে খাজনা, সৈন্য সামন্ত সহ বিভিন্ন রকম জয়ী রাজাকে পাঠাতে হবে, এইরকম একটা শর্ত দেওয়া হতো। এই রাজ্যগুলোকে বলা হতো করদ রাজ্য। জয়ী রাজা বা যে রাজ্যগুলো জয়ের পর নিজের দখলে রাখতো সেই রাজ্যগুলোকে বলা হতো উপনিবেশ। এখানে আমরা দেখো ছোট ছোট সমস্ত প্রশ্ন আছে, এগুলো তো আমাদেরকে করতেই হবে, সেই সঙ্গে আমরা বড় প্রশ্নগুলো করব। হ্যাঁ, এই বড় প্রশ্নগুলো মুখস্থ করার পরে আমরা গ্রিক সাম্রাজ্য সম্বন্ধে আমরা আগেও পড়েছি। আমরা আগেও এই সমস্ত সাম্রাজ্যগুলোর কথা ছোট ছোট করে পড়েছি, এখানেও আবার পড়বো সেই একই জিনিস। হ্যাঁ, তবু আবার আমি বলে দিচ্ছি, গ্রিক দেশটা ইউরোপ মহাদেশে ভূমধ্যসাগরের উত্তরে 3 দিকে সমুদ্রে ঘেরা। এশিয়া মাইনর থেকে একদল মানুষ এই জায়গা দখল করে আদি বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে এক নতুন সভ্যতা করে তোলে। ভূমধ্যসাগরের নানা দ্বীপে এরা ঘুরে বেড়াতো। এরা ছোট ছোট দ্বীপই ছিল এদের বাসযোগ্য আশ্রয়স্থল। সমুদ্র তীরবর্তী হয় এরা ছিল নৌবিদ্যায় খুবই পারদর্শী। এরা ব্যবসা বাণিজ্য দক্ষ ছিল। গ্রীষ্মের লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য জমি দরকার হয়ে পড়লো, তাই তারা অন্য দেশ দখলের উদ্দেশ্যে যুদ্ধ বিগ্রহ শিখলো। এই যুদ্ধ বিগ্রহ শেখার পর বড় বড় সৈন্যদল গড়ে তুললো। ভূমধ্যসাগরের পূর্ব দিকে অবস্থিত ছিল ট্রয় রাজ্য। গ্রীসের সঙ্গে ট্রয় রাজ্যের দুর্ধর্ষ যুদ্ধ হয়। যুদ্ধে গ্রিকরা জয়ী হয়। যুদ্ধে জয়ের কাহিনী হোমারের ইলিয়াড মহাকাব্যে লেখা আছে। গ্রীসের আরেকটি রাজ্যের রাজা ছিলেন ইউলিসিসের যুদ্ধ জয় করে বিভিন্ন দেশ ভ্রমণ করে আশ্চর্য সব অভিজ্ঞতার কথা সঞ্চয় করেছিলেন। তার এই ভ্রমণ বৃত্তান্ত হোমারের লেখা ওডিসি মহাকাব্যে লেখা আছে। ভূমধ্যসাগরের এলাকা দখল নিয়ে গ্রীস ও পারস্যের মধ্যে প্রায়ই লড়াই লেগে থাকতো। গ্রীসের উত্তরাংশে ম্যাসিডনের রাজা ছিলেন আলেকজান্ডার। তিনি ছিলেন মস্ত বড় বীর। তার বাসনা ছিল সমগ্র দেশ, সমগ্র পৃথিবী জয় করা। তিনি ভারতবর্ষের মিশর ও পারস্য দখল করে ভারতে এসে পৌঁছেছিলেন। এখানে তিনি পুরু রাজ্যের রাজা পুরুর সাথে বাবা হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি, ঠিক আছে। 8টা 8:30, বেশ বেশ ঠিক আছে, মোটামুটি।
পৌরব রাজ্যের রাজা পুরুর কাছে কি করেছিলেন? সর্বপ্রথম বাধা পেয়েছিলেন। তীব্র যুদ্ধের পর পুরু হেরে যান এবং পুরু হেরে যান আলেকজান্ডারের কাছে। তিনি জয়ী হয়ে পুরুর বিরুদ্ধে মুগ্ধ হয়ে তিনি পুরুর রাজ্য তাকে ফিরিয়ে দিয়েছিলেন। আলেকজান্ডার গ্রিস থেকে শুরু করে ভারতবর্ষের উত্তর পশ্চিম পর্যন্ত এক বিশাল গ্রিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর তার সেনাপতি সাম্রাজ্য ভাগ করে নিজেদের দখল কায়েম রেখেছিল। এর ফলে বিশাল গ্রিক সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো রাজ্যে পরিণত হয়েছিল। এই সুযোগে রোমানরা গ্রিসের বেশিরভাগ অংশই কি করেছিল? দখল করে নিয়েছিল। তারপরে আমরা পড়ব রোম সাম্রাজ্য। এখানেও ছোট ছোট অনেক প্রশ্ন আছে, খুব যে বড় বড় প্রশ্ন আছে তা নেই। তারপরে আছে রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্যের উত্তর দিকে ছিল ভূমধ্যসাগরের উত্তর দিকে ছিল রোম সাম্রাজ্য। বাইরে থেকে এসে রোমানরা জমি জমা দখল করে অনেকেই বসবাস শুরু করে। রোমের আদি বাসিন্দাদের অধিকার কেড়ে নিয়ে নিজেরাই অভিজাত হয়ে ওঠে। আদি বাসিন্দাদের তারা দাস করে রাখতে এইভাবে রোমের চারপাশে ছোট ছোট রাজ্যগুলো জয় করে রোমরা ধীরে ধীরে শক্তিশালী রাষ্ট্র গঠন করেছিল। ভূমধ্যসাগরের দক্ষিণ দিকে আফ্রিকা মহাদেশে কার্থেজ নামে একটা রাজ্য ছিল। কার্থেজের বিশাল নৌবহর ছিল। ব্যবসা বাণিজ্যে এই রাজ্যটি ছিল উন্নত। আফ্রিকা মহাদেশে কার্থেজের সঙ্গে রোমানদের যুদ্ধ প্রায় সবসময় লেগে থাকতো। ভূমধ্যসাগর কার দখলে থাকবে এই নিয়ে। হ্যাঁ, রোমানরা কার্থেজদের পুরোপুরি ধ্বংস করে পৃথিবী থেকে কার্থেজদের নামই মুছে দিয়েছিল। স্বভাবতই সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে রোমের বাণিজ্য দ্রুত প্রসার লাভ করে। চীন, ভারত, আফ্রিকা প্রভৃতি দেশের সঙ্গে তারা রোমের বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। ফলে রোমের মানুষদের জীবনযাত্রাও পাল্টে গেছিল। রোমের অভিজাত বড় বড় জমিদারি জমিদারি দখল করে যুদ্ধবন্দীদের দাস বা কৃতদাস করা হতো। দৈহিক পরিশ্রমের কাজ এইসব দাস বা কৃতদাসদের দিয়ে করানো হতো। অভিজাত ব্যক্তিরা বিলাস ব্যবস্থাতেই মত্ত থাকতো। মজা পাওয়ার জন্য তারা রাজা ও অভিজাতরা মরণ খেলা চালু করেছিল। মরণ খেলাটা কি না, একজন দাসের সঙ্গে আরেকজন দাসের কিংবা সিংহ বা ষাঁড়ের লড়াই লাগিয়ে দেওয়া হতো। যতক্ষণ না মরতো একজন ততক্ষণ কিন্তু এই খেলাটা চলতো। এই নিষ্ঠুর ভাবে শেষ পর্যন্ত দাসদের নিষ্ঠুর ভাবে হত্যা করে দাসদের বিদ্রোহ দমন করা হয়েছিল। অত্যাচার ও শক্তি প্রয়োগ করে দাসদের বিদ্রোহ দমন করে গেলেও রোমের সাম্রাজ্যের ভীত কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত বিভিন্ন জাতির আক্রমণে রোম সাম্রাজ্য কি হয়েছিল? টুকরো টুকরো হয়ে ভেঙে গেছিল। এখানে আমরা ছোট প্রশ্নগুলো করব। এবারে আমি বলি এই তিনটে থেকে আমরা কি করব, ছোট ছোট যে প্রশ্নগুলো আছে সেগুলো তো করবই, সেই সঙ্গে আমরা যেমন কার্থেজ কি, টিকা। আমি প্রশ্ন কেমন দেবো, হয়তো বললাম যে টিকা লেখো। টিকা, কার্থেজ রাজ্য। কার্থেজ সম্বন্ধে তুমি কি করলে? অল্প একটু বললে। কার্থেজদের নৌবহর ছিল। এরা ভূমধ্যসাগরে কোন দিকে থাকতো, হ্যাঁ, এদের কাদের সাথে যুদ্ধ বেঁধেছিল, এদের লাস্ট পর্যন্ত এদের কি হয়েছিল, এটা আমরা লিখতেই পারি। মরণ খেলা। মরণ খেলা নিয়ে তোমরা ছোট্ট করে 2-4 লাইনে লিখতে পারবে। এটা লিখতে পারবে তোমরা আরামসে। ওডিসি মহাকাব্য, ওডিসি মহাকাব্য। এছাড়া যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আছে এগুলোর থেকে আমরা প্রশ্ন করব। খুব যে বড় বড় প্রশ্ন দেবো তা দেবো না, কারণ অনেক কিছুই তোমরা করতে পারবে না। এবার বলি পরীক্ষার কথা। পরীক্ষা আমরা যেহেতু আমাদের ফার্স্ট টার্মে অনেকটাই হয়ে গেছিল, আমরা তাহলেও কি করব, আবার 3 অনুশীলনী থেকে করব। 3, 4, বেশি তো নেই,
হ্যাঁ, 3 4 3 4 5 পরীক্ষা দেবো আমরা কোথা থেকে আমি বলে দিচ্ছি। পরীক্ষা হবে অধ্যায় 3 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত। 3 অধ্যায় আগেও হয়েছিল কিন্তু আমরা আবার করব, ঠিক আছে? 3 অধ্যায় থেকে 5 অধ্যায় পর্যন্ত করব। 3 4 5, কারণ 4 5টা একটু বড় আছে, ঠিক আছে? যদিও 4-এর আমরা অনেকগুলো আগেই করেছি, আবারও ওই একই জিনিস করব, অতএব আমরা এই অবধি করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাকলো।